তো প্রথমত আমাদের একটা সার্কুলার খুঁজে বের করতে হবে। তার জন্য ইন্টারনেট কানেক্ট করে আপনি ব্রাউজার সফটওয়্যারে অথবা গুগলে যাবেন। মোবাইলে যদি সার্চ দেন তাহলে মোবাইলে যে গুগল অপশনটা আছে না, গুগলে যাবেন। যাওয়ার পরে এখানে গুগলে লিখে দেবেন যেই চাকরির জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন বা যে চাকরির খোঁজটা আপনি নিতে চাচ্ছেন সেটা গুগলে, যেটা সেনাবাহিনী হতে পারে, সেটা হলো পুলিশের হতে পারে, সেগুলো প্রাইমারি স্কুলে হতে পারে, যে কোনো ধরনের চাকরির খোঁজ খবর কিন্তু আপনি গুগলে সার্চ দিয়েও নিতে পারে। ঠিক আছে? ধরেন যে তোমার বন্ধু বান্ধব কেউ হয়তো বললো যে পুলিশের সার্কুলার দিছে, এখন তোমাকে বলছে পুলিশের সার্কুলার দিছে, এখন তুমি কি করবে? গুগল তোমাকে সার্কুলারটা কিন্তু দেয়নি, তুমি গুগলে দেয়া পুলিশ নিয়োগ 2026 দিয়ে সার্চ দিলেই চলে আসবে, গুগল তোমাকে চলে আসবে। ঠিক আছে? তো এখন কি সার্কুলার চলছে এটা আমরা জানি না, তাই না? তো এখানে আমরা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যদি সার্চ দিই তাহলে কিছু ওয়েবসাইট পাবো যেটা হলো ওরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো আমরা যদি এখানে গুগলে সার্চ দিই কন্ট্রোলার বিধি, আমি একটু বাংলায় লিখি, নিয়োগ বিজ্ঞপ্তি 2026 কি কি বিজ্ঞপ্তি আছে দেখেন। চাকরির খবর 2026 সকল নিয়োগ সার্কুলার, বিডি জব সার্কুলার 2026। ক্লিয়ার? আমরা এখানে এক নম্বর একটা ওয়েবসাইট পাইলাম, আরো একটা ওয়েবসাইট, আরো একটা ওয়েবসাইট, ঠিক আছে, আরো একটা ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। তো আমি এই ওয়েবসাইটে যদি আমার সন্তোষজনক সার্কুলার না পাই তাহলে পরেরটাতে যাব। তো আমরা কি করব, এই সাইটটাকে, এই লিঙ্কটাকে আমরা একটা ট্যাব আকারে ওপেন করব। কিভাবে ট্যাব আকারে ওপেন করব? এটার উপরে মাউসের রাইট বাটন চাপ দিব। কোন বাটন? এখানে দেখেন লাগছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ঠিক আছে? দিলে পরে ওই জিনিসটা, আমার জিনিসটা ঠিকই থাকলো। পরবর্তীতে আমি এটাতে যদি এটাতে না পাই, পরবর্তীতে এটাতে যাব সেম স্টাইলে, তাহলে আমাকে বারবার সার্চ দিতে হচ্ছে না। তো এখানে দেখেন অনেক কি ধরনের এই যে ক্যাটাগরি দিচ্ছে, সকল ক্যাটাগরির আপনি কি ধরনের জব খুঁজতে চাচ্ছেন ওদের ওয়েবসাইটে। আমি এনজিও চাকরি করবো তাহলে এনজিও চাকরি দিবেন। ঠিক আছে? যদি মনে করেন প্রাইভেট চাকরি তাহলে প্রাইভেট, ফার্মেসি, ব্যাংকের চাকরি, সরকারি চাকরি, তো আমরা সরকারি চাকরি দেব। তাহলে সরকারি চাকরিতে এখানে ক্লিক দেব। তারপরে শিক্ষাগত, কোন শিক্ষাগত যোগ্যতায় তুমি চাকরির আবেদনটা করবে, তা আমি এসএসসি বা এসএসসি সমমানের নেব। ঠিক আছে? তারপরে আবেদনের শেষ সীমা মানে এগুলো ওরা কিন্তু দিয়ে দিচ্ছে 15 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে বা 30 দিনের ভিতরে, প্রকাশের তারিখ 30 দিনের মধ্যে যেগুলো চাকরি দিছে, খোঁজনে ক্লিক দিলে ওই বিষয়ের পরে চাকরিগুলো কি কি আছে আমাদেরকে এখানে শো করতেছে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমাদের 177টি পদে গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের নিয়োগ, হ্যাঁ, গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026। ক্লিয়ার? জব সার্কুলার বুঝে গেছে? এখন তুমি এখানে কতজন নেবে? 177 জন। শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোর্স বা স্নাতক। ঠিক আছে? বয়স সীমা কত? বেতন কত? আচ্ছা, আবেদনের শেষ তারিখ কত? 31 আগস্ট। তার মানে এটা সময় আমাদের আছে, তাই না? এখন এই চাকরি, সরকারি চাকরি সার্কুলারটা আমাকে ডাউনলোড করতে হবে। কি করতে হবে? ক্লিক করে দিলে আমরা এখানে সার্কুলারের ডাউনলোডটা, মানে কিভাবে কি করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি করতে হবে? সার্কুলারটা ডাউনলোড করতে হবে, এবং ওই সার্কুলার যদি অনলাইনে আবেদন করতে হয় তাহলে তারা আমাদেরকে কি একটা লিঙ্ক দিয়ে দেবে। কি দিয়ে দেবে? লিঙ্ক দিয়ে, দেখুন অনলাইনে আবেদনের ধাপ সমূহ এখানে লিঙ্ক একটা দিয়ে দিচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন তারও অপশন দেওয়া দিচ্ছে। এইখানে আমরা সাধারণত যেগুলো পত্রিকায় সার্কুলারগুলো পাই সেটা এই ধরনের। বোঝা গেছে বিষয়টা? তাহলে কোথাও যখন তুমি সার্কুলার কারোর কাছ থেকে নেবে তোমাকে কিন্তু এই ধরনের সার্কুলার একটা দিয়ে দেবে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। বোঝা গেছে বিষয়টা? তো এখানে অনলাইনে সার্কুলারের ক্ষেত্রে অনলাইনের জন্য একটা কি লিঙ্ক দেওয়া যাবে। ঠিক আছে? এই লিঙ্কে প্রবেশ করে আমাদেরকে আবেদন করতে হবে। তার আগে আমাদেরকে যে জিনিসগুলো লাগবে সেটা হলো আমার ছবি লাগবে, আমাদের সার্টিফিকেটের কাগজগুলো লাগবে, ভোটার আইডি কার্ডের লাগবে, জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। ঠিক আছে? তো সার্টিফিকেট কেন লাগবে? এখানে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, তারপরে ভোটার আইডি কার্ড কেন লাগবে? এখানে আমাদের নাম এবং ঠিকানা, ভোটার আইডি নাম্বার লাগে। তো এই জিনিসগুলো আমাদের
সাথে থাকতে হবে। বুঝতে আমাদের সামনে চলে আসবে। এবার আমরা কি করব, বিডি জবসের এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানেও কিন্তু ওই ক্যাটাগরি বিভিন্ন আছে, যেমন লাইভ জব, মানে বর্তমানে লাইভ জব আছে কয়টা, ঠিক আছে। ভ্যাকেন্সি কতগুলো আছে, কোম্পানির জব কতগুলো আছে, আচ্ছা নিউ জব আছে 424টা, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি অ্যাকাউন্টিং এর উপরে যদি আপনি চাকরি করতে চান, অ্যাকাউন্টিং এর ফিনান্সের ভিতরে কয়টা চাকরি আছে এখানে, তার মানে এই জায়গায় ক্লিক করলে আপনি শুধু অ্যাকাউন্টেন্টের, আপনি মনে করেন অ্যাকাউন্টিং নিয়ে পাস করছেন, তাহলে আপনি তো অ্যাকাউন্টিংয়ের চাকরিগুলো বেশি খুঁজবেন, তাই না। তারপরে আপনি যদি ব্যাংকে চাকরি করেন, এখানে 99টা জব আছে, ঠিক আছে। তারপরে আপনি যদি আরও এখানে বিভিন্ন যেটা চাকরি করবেন এখানে কিন্তু দেওয়াই আছে। আপনি যদি নার্স হন, নার্সের 41টা সার্কুলার এখানে আছে। তো এগুলো হলো বেসরকারি, এগুলা কি বেসরকারি। এখানে আবার দেখেন বিভিন্ন কোম্পানির লোগো সহ সার্কুলার দেওয়া আছে, ঠিক আছে। তো যেটা চাকরি আমি করব সেটা খুঁজে খুঁজে বের করবো। আমি তো সরকারি চাকরি করবো, আমি তো বেসরকারি চাকরি করবো না, তাহলে এখানে দেখেন লেখা আছে গভ জব, কি লেখা আছে, হ্যাঁ গভ জব কয়টা আছে এখানে, 30টা সরকারি চাকরির সার্কুলার এখন আছে। আমরা আসলে সার্কুলার খুঁজে পাই না, কি আবেদন করব। কিন্তু আমরা যদি বিডি জবসে যাই, এখানে দেখবো হাজার হাজার চাকরির আছে। যেমন এখানে আছে ডেলিভারি ম্যান, কেশিয়ার বাংলাদেশ, হ্যাঁ, তারপরে হলো সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, ঠিক আছে। এগুলো এখন আপনি মনে করেন অফিস সহায়ক, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের এখানে ক্লিক করবেন, যেটা ভালো লাগবে সেই চাকরিতে আপনি সেটাতে ক্লিক করেন। আমাদের কম্পিউটার যেহেতু শিখছি, আমরা কম্পিউটার অপারেটরে চাকরি করব। কি না, বিভাগীয় কমিশনারের কার্যালয়, কোথায় এটা চাকরিটা হবে, রাজশাহীতে হবে, ক্লিয়ার। আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের সামনে এই যে সার্কুলার চলে আসছে, ঠিক আছে। তখন এই সার্কুলার অনুযায়ী আমাকে কি করতে হবে না করতে হবে এই সার্কুলারে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের HTTP না লিখলেও হবে, ঠিক আছে, www না লিখলেও হবে, DIVRAJ.TELETALK নাকি .com.bd, ক্লিয়ার। দেখেন চলে আসছে, এখানে যে সবুজ হয়ে আসছে মানে এটাই। ক্লিক করে দিলে এই যে আমাদের চলে আসলো, মানে আমি যে লিঙ্কটা ওরা দিছে ওই লিঙ্কটা জাস্ট এখানে আপনি কপি করে পেস্ট করে দেন অথবা লিখে দিবেন, লিখে দিলেই চলে আসবে। এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এখন ওই অ্যাডভার্টাইজটা তো আপনি ভালো মতো দেখতে পারেন না। এখন যদি মনে করেন আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দেখবো, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টে যখন ক্লিক দেবেন, তাহলে দেখেন এখানে আপনি ক্লিয়ার করে আপনি সার্কুলারটা আবারও পড়তে পারবেন, ঠিক আছে। অনেক সময় বিডি জবের সার্কুলারগুলো বোঝা যায় না, এগুলো ঝাপসা ঝাপসায়, যেমন আপনাদের এখন দেখেন তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, ক্লিয়ার। এখন আপনি এইটাকে এখন ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি প্রিন্টও করতে পারবেন, প্রিন্টও করতে পারেন, তাই না। তো এখন আমাদের এখানে যা যা করতে বলছে আমাদের তাই তাই করতে হবে। তো প্রথমত আমাদেরকে আবেদন করতে হবে। আমরা সার্কুলারটা ডাউনলোড করলাম, এইবার দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট আর নিচে কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক দিলে আপনারা একটা ফর্ম পাবেন। এই ফর্মটা পাওয়ার আগে এখানে আর একটা জিনিস বলছে, এখানে একটা রেডিও বাটন দিছে, দিয়ে কিছু কোড দিছে, ডেট কি বলছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, জাস্ট আমরা অ্যাভেলেবেল সার্কুলার মানে আছে, নেক্সটে ক্লিক দেবো, কি দেবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক দিলে এখানে পদ, যে দুইটা পদ, আপনি কোনটা পদে করবেন, আমি অফিস সহায়ক করবো, যেহেতু আমার এটা স্নাতক পাস না আমি, তাহলে এই রেডিও বাটনে ক্লিক দেবেন। এগুলো কি বলে মনে আছে না, রেডিও বাটন। আপনি যেই পদটাতে চাকরি করবেন আবেদন করবেন অবশ্যই ওই রেডিও বাটনে ক্লিক দেবেন, এবার ভুল ভালে দেন না, দিয়ে নেক্সটে ক্লিক দিলে আমাদের সামনে একটা ফর্ম আসবে। তারপরে আবার বলতেছে যে আপনি কি অফিসের লোক না বাড়ির লোক, হ্যাঁ মানে সরি, এখানে আপনার হলো জব আছে কিনা, মেম্বার কিনা, বিডি জবসের মেম্বার কিনা, আপনি কি মেম্বার বিডি জবসের, বিডি জবসে এখন করেনি, নো, তাহলে আমরা কি করবো, নোতে ক্লিক করে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে আমাদের সামনে এই যে ফর্মটা আসবে, এই ফর্মটা আমরা সুন্দর করে পূরণ করে দেবো, হ্যাঁ। তো এখানে জাস্ট সব ড্রপ এন্ড ড্রাগ আর কিছু টাইপ করতে হবে, যেমন অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দিলাম, মনে করেন ঋতু, নাকি ঋতুর রোল নাম্বার মনে আছে না, কাগজ দেওয়া আছে, কাগজটা বাই করো, ঋতুর কাগজ বাই করো। আচ্ছা, তাহলে আমরা এখানে বলছি অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম বাংলায়, বাপের নাম ইংরেজি, প্রথমটা হলো ইংরেজিতে, তারপরটা হলো বাংলায়, ওরা বলেই দিবে, তুমি খালি জাস্ট লিখে দিবে, ঠিক আছে।
প্রথমেরটাই হয় আরো ছবি দিছো তুমি, ছবি দিছো সব দিছি ওটাতে না এটাতে নাহলে যে কোনো একটা যার কিছু পাবে, যার কাগজ আছে, কাগজ মোটামুটি সবারই আছে এসএসসি নাই কিন্তু ভিতরে গেছে। তাহলে ঋতুর নামটা কি হচ্ছে? শুধুই ঋতু শুধুই ঋতু। আর আই টি হ্যাঁ, হাতে নাও। আর আই টি এর আর আই বড় হাতে আর আই টি ইউ ঋতু। তাহলে ঋতু নামটা আমার এখানে বাংলায় লিখতে হবে। তাহলে যে কোনো জায়গায় বাংলায় লিখতে গেলে কি করতে হয়? কম্পিউটার বাংলা করতে হবে, কিবোর্ডটা বাংলা করতে হবে। কিবোর্ড বাংলা করে নিয়ে হলো কি করবে? কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার ভি, এর আগে ছিল বি, ঠিক আছে? এমএস ওয়ার্ডে যে আমরা লিখি বি, কিন্তু যখন অনলাইনে লিখবো তখন কন্ট্রোল অল্টার ভি। আর যদি কন্ট্রোল অল্টার ভি দিতে ইচ্ছা না করে, এখানে রাইট বাটন চাপ দিবেন, তারপরে উপরে দিবেন ইউনিকোড। কি দিবেন? ইউনিকোডে দেওয়ার পরে এখানে ক্লিক করে লিখে দিবেন ঋতু, রয়সি তাইসি নাকি? না রি রি হ্যাঁ, রি ও রি, রি তেরিকা নাকি? রি তু। না আচ্ছা, এই তারপরে বাপের নাম রবিউল ইসলাম, রবিউল ইসলাম, রবিউল ইসলাম। আচ্ছা, মায়ের নাম আমি বাংলাটাকে লিখে নিই। হ্যাঁ মল্লিকা বেগম, হ্যাঁ, মল্লিকা বেগম, মল্লিকা, মহেশু লয়লা, মল্লিকা না মল্লিকা, মল্লিকা, মল্লিকা না ম লয়লা এসে নাকি? আরে ইসিকার পালাই না কেন লয়লা না, হ্যাঁ মল্লিকা বেগম, বেগম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করবো? ইংরাজিগুলো লিখে নেব। প্রথমে ইংরাজিগুলো হয় লিখে নেব, তারপরে না হলে বাংলাগুলো লিখে নেব, তারপরে হ্যাঁ। তাহলে বাপের নাম হলো রবিউল না, আর ও বিআই ইউএল, আচ্ছা বাংলা আমরা এটা ডেমো করতেছি। হ্যাঁ, ঠিক আছে? মায়ের নাম হলো মল্লিকা নাকি? এম ইউ ইস্ট মল্লিকা, ডাবল এল এ কে, মল্লিকা বেগম, ঠিক আছে? এখন দেখেন এখানে ডেট অফ বার্থ, এখানে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদের সামনে এরকম একটা তারিখ চলে আসবে, ঠিক আছে? আমরা যারা অ্যাক্সেস প্রোগ্রাম শিখছি, আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা এটা ডেমো করতেছি। নাম কি হয়? এখানে দেখেন ডেট অফ বার্থ কি লেখা আছে? ডেট অফ বার্থে যখন আপনি ক্লিক দেবেন তখন দেখেন এখানে ক্যালেন্ডার পাবেন। আমরা এই ক্যালেন্ডার থেকে লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে জন্ম তারিখ কত তোমার? 31 সালটা আগে দিতে হবে। প্রথমে দিতে হবে কি? 2006 সাল, তাই না? আচ্ছা, 2006 সালে জন্ম হয়েছে আমাদের, 2006 সাল। তারপরে কি? 2006 আগস্ট 31 তারিখ। এই তারিখটা কিন্তু মাঝখানে ঢুকবে। কোথায় ঢুকবে? স্যার এদিকে মেসেজ কাকে পাঠাচ্ছে, ঠিক আছে? তাহলে তারিখটা কোথায় ঢুকবে? আমরা ইন্টারন্যাশনালি নিয়ম হলো তারিখটা, আর আমরা সাধারণত লিখি তারিখটা প্রথমে, তারপরে মাস, তারপরে হলো সাল। এটা নিয়ে আবার টেনশন করি না, ও আমি দিলাম তারিখ তো 10 লেখাম করি, তাই না? ইন্টারন্যাশনালি তারিখটা কোথায় থাকবে? মাঝখানে। হ্যাঁ, এখানেও মাঝখানে। আচ্ছা, তাহলে বাংলাদেশে তো লেখাই আছে এখানে যে রিলিজিয়ন মানে কি? এখানে ক্লিক দিলেই দেখেন চলে আসছে। আপনি কোন ধর্মে সেই ধর্মে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে? জেন্ডার তো বুঝিনি, পুরুষ মহিলা আদার্স থার্ড পার্টি, তা আপনি হলো ফিমেল, তাই না? এবার হলো ন্যাশনাল আইডি। তো এগুলা কি খুব কঠিন? জাস্ট ড্রপ ডাউন, আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে কি দিবেন? নো। আছে তোমার ন্যাশনাল আইডি এখানে? আচ্ছা, তাহলে আমরা ইয়েস দেবো। ইয়েস যখন দিবেন তখন আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। বলেন আইডি নাম্বারটা। ভোটার আইডি কার্ড না, হ্যাঁ, আইডি ন্যাশনাল আইডি মানে ভোটার আইডি। হ্যাঁ, 1516 মানে তোমার কি জন্ম নিবন্ধন কাগজটা আছে? এইখানে নেই। তার মানে তোমার এখানে যেহেতু নাই, তাহলে এটা কি করবো? নো। আর যদি থাকতো তাহলে আমরা কি করতাম? ইয়েস দিয়ে ওইখানে নাম্বারটা লিখে দিতে হবে, সেম ভোটার আইডি কার্ডের মতো। তো আমাদের যেহেতু নাই আমরা নো দিয়ে দেবো। ওকে, পাসপোর্ট আইডি এটা কি আছে তোমার সাথে? নাই, তাহলে এটা কি দেবো? নো দিয়ে দেবো। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত না অবিবাহিত, সিঙ্গেল না ম্যারিড? সিঙ্গেল। ও ম্যারিড, তাহলে ম্যারিড যখন দিলেন তখন অবশ্যই এখানে হাজব্যান্ডের নাম দিতে হবে। আর আপনি যদি আনম্যারিড দেন, সিঙ্গেল দেন, তাহলে এখানে কোনো কিছুই দিতে হবে না। মোবাইল নাম্বার, তাহলে আমাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এই তো মোবাইল নাম্বারটা বলেন। 0164488। তারপরে হলো বলছে কনফার্ম মোবাইল নাম্বার, তার মানে আবার লেখে 016। এখানে কিন্তু কপি পেস্ট হয় না সাধারণত, আমি দেখি। তারপরে যেহেতু স্যার বললো কপি পেস্ট করেন, হয় না। কপি পেস্ট
হয় না, এটাকে আপনাকে লিখেই দিতে হবে। 448191 দুইটাই যেন ম্যাচিং থাকে। তাহলে এখানে মোবাইল নাম্বার, ওই মোবাইলটাই আবার এখানে কনফার্ম করতে হবে। এখন তোমার হলো ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? ইমেল তো তোমার নাই, তো আমরা আজকে ইমেল কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটাও আমরা শিখবো। তো আপাতত আমি আমার ইমেলটা দিয়ে দিলাম কোটা, যেটার জন্য যুদ্ধ হইলো। কোটা আছে? কোটা নাই, যেটার জন্য শেখ হাসিনাকে পালাইতে হলো দেশ ছাড়ি। তাহলে আপনি এখানে কোটা না থাকলে কি দেবেন? নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আর যদি কোটা থাকে এখানে কোটায় যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। আমাদের তো কোটা নেই, তাই না? আমরা কোটা দিলাম না। ডিপার্টমেন্ট স্ট্যাটাস মানে আপনি যদি এই ডিপার্টমেন্টে কোনো চাকরি করেন কিনা, ওই ডিপার্টমেন্টে করেন, আপনি তো চাকরি করেন না, মানে ওদের ডিপার্টমেন্টে চাকরি করলে তারা একটা অগ্রাধিকার পায় না, আমি করি না। এবার আসেন কি লেখা আছে? প্রেজেন্ট অ্যাড্রেস মানে হলো বর্তমান ঠিকানা। প্রথম হচ্ছে কেয়ার অফ বলতেন কি বোঝেন? অভিভাবক। তাহলে এখন অভিভাবককে তোমার হ্যাঁ যেহেতু বাবা অভিভাবক, তাহলে বাবার নামটাকে আমি কপি করলাম, লিখেও দিতে পারেন। ওইটা নাম্বারটা হবে না, বাকি সব হবে, ঠিক আছে? তাহলে কপি করে দিলাম, বাবা কেয়ার অফ দিলাম, অভিভাবক হিসেবে কি বাবার নাম। এখন এখানে বলছে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট। ক্লিয়ার? আমরা ভিলেজ কি, তোমাদের গ্রাম কি? আমাদের এটা পল্লী বিদ্যুৎ বলে। তুমি কোন কোথায়? আমার বাবার বাসার কথা বলতেছেন না? না না, এইখানে এইখানে হ্যাঁ আমরা রানীগঞ্জ। আরে নাই, আরে রানীগঞ্জে না, রানীগঞ্জ বলে রানীগঞ্জ দিলাম। ভিলেজ কি? রানীগঞ্জ। ডিস্ট্রিক্ট কি? এখানে ক্লিক দিলে ডিস্ট্রিক্ট পাবেন, আপনাকে লিখে দিতে হবে, শুধু গ্রামটা লিখে দিতে হবে। গ্রাম তো ওদের ইয়াতে ডাটাতে নাই। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট কি? দিনাজপুর। উপজেলা কি? দিনাজপুর সদর। যখন আপনি ডিস্ট্রিক্ট দেবেন, দিনাজপুর ডিস্ট্রিক্টের যতগুলো উপজেলা আছে সবগুলো চলে আসবে। এবার আসেন পোস্ট অফিস। পোস্ট অফিস কি? রানীগঞ্জ, তাই না? আপনি লিখে দিতে পারেন, আমরা এখানে লিখে দেবো রানীগঞ্জ। এবার আসেন পোস্ট কোড কোথায় পাবেন? এখানে লেখা আছে, কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন পোস্ট কোড আছে না? 5200। আমাদের দিনাজপুরে হলো 5200। এখন আপনি এটা হলো বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আর লেখার প্রয়োজন হবে না। কি করবেন? ওই যে উপরে লেখা আছে সেম প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে এখানে এবার নিচ্ছি, বোঝা গেছে? তাহলে ঋতু এখন রাজশাহীর লোক, ঠিক আছে? দাউদপুরে বাড়ি কোথায়? তবে গ্রাম হলো রানীগঞ্জ, পোস্ট রানীগঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এবার আছেন এসএসসি ইনফরমেশন এক্সামিনেশন। এখানে ক্লিক দিবেন, দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, আপনি দেবেন এসএসসি। যদি এসএসসির নিচে হয় তাহলে এখানে এসএসসির নিচে আবেদন করতে পারবে না, তাই না? নাই। তারপরে রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার বলেন। রোল নাম্বার 75 96 11, ঠিক আছে? 759611। এবার আছেন সাবজেক্ট। তাহলে আপনি কি সায়েন্স না আর্টস? সায়েন্স। বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন? দিনাজপুর। রেজাল্ট কি? আউট অফ 5। এখানে হলো দুইটা দিয়েছে, জিপি আউট অফ 4 আর হলো আউট অফ 5। এই দুইটা জিনিস সামনে দেখে জানতে হবে। ক্লিয়ার? তাহলে আউট অফ 4 মানে হলো জিপিএ 5 যদি হয়, ঠিক আছে? এটা হলো এসএসসি এইচএসসি। আর যখন আপনি অনার্সে দিবেন তখন কি দিবেন? জিপিএ 4। ক্লিয়ার? তাহলে এসএসসি এইচএসসি দিবেন কি? আউট অফ 5, কারণ এখানে জিপিএ 5 হিসাবে রেজাল্ট তৈরি করা হয়। জিপিএ 5 কত? 3.22 দিয়ে দিলেন। এবার এসে পাশের সাল, কত সালে পাস করছেন আপনি? 2014 সালে দিয়ে দিলেন। তাহলে সবকিছুই কিন্তু ড্রপ অ্যান্ড ড্রাগ। ক্লিয়ার? আমাকে কিন্তু কিছুই লিখতে হচ্ছে না, দুই একটা হয়তো লিখতে হচ্ছে, বাকিগুলো কি ড্রপ অ্যান্ড ড্রাগ। এরপরে আসেন যে এইচএসসি যদি দিতে চান তাহলে আবার এখানে টিক দিয়ে এইচএসসির তথ্যগুলো দিতে পারেন, তবে এইচএসসি লাগবে না, এখানে এসএসসি হলেই হবে, তাই না? এখন তোমার যদি থাকে তুমি দিলে সমস্যা নাই। সমস্যা আছে ভবিষ্যতে যদি আপনি মনে করেন যে প্রমোশনের জন্য, তখন আপনার দেওয়া থাকলো যে এসএসসি এইচএসসি পাস, তো আমরা এটা দেবো না। এরপরে আবার এখানে আছে গ্রাজুয়েশন, যদি আপনি মাস্টার্স অনার্স করেন তাহলে এটাও দিতে পারেন এই তথ্যগুলো। আপনি যদি মাস্টার্স করেন তাহলে এই টিক দিয়ে মাস্টার্সের তথ্যগুলো দিতে পারেন। এখন যদি আপনি মাস্টার্সের তথ্য দেন তাহলে তো আপনার চাকরি হবে না, তাই আপনি অফিস আগে চাকরি করবেন, মাস্টার ডিগ্রি পাস করে চাকরি নেবে না।
তাহলে এসএসসি চাইছে এসএসসি আমরা দিব। আচ্ছা, জব এক্সপিরিয়েন্স যদি থাকে, কোনো চাকরি করার অভিজ্ঞতা যদি থাকে, তাহলে এটাকে আমাদের দিতে পারবো। এখানে আবার অ্যাড মোর করে যতগুলো চাকরি করছেন তার অভিজ্ঞতা হিসাবে দিতে পারবো। তো আমাদের তো অভিজ্ঞতা নেই, আমরা এটাও দিব না। এরপরে নিচের দিকে দেখেন, ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে একটা কোড আছে যেটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, যদি এই কোডটা বুঝতে না পারেন, লেখাগুলো ভিজি মনে হয়, তখন কি করবেন, ক্লিক হেয়ারে ক্লিক দেবেন, যে রিফ্রেশ ক্লিক হেয়ার, তাহলে দেন চেঞ্জ হয়ে যাবে। যতবার ক্লিক দেবেন ততবার নতুন করে আসবে। ক্লিয়ার? তো আমার কাছে এটা ভালো লাগলো। তাহলে এটা কি কি লেটার আছে, 8, তাহলে হলো জি, তারপরে 8 F 9 S। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যে এই তথ্যগুলো দিলেন, এখন আপনাকে কি করে ডিক্লেয়ার করতে হবে। আই ডিক্লেয়ার যে এগুলা সব কারেক্ট, কোনো ভুল তথ্য এখানে নাই। তাহলে এখানে কি করবেন, রেডিও বাটনে ক্লিক দিয়ে কোথায় দেবেন, সাবমিট। আচ্ছা, যাক, এবার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে আপনি ভুল করে সাল দিলেও আপনি আবেদন করতে পারবেন না। তাহলে এবার আমাদেরকে এই যে পদের নাম দেখাচ্ছে এবং পুরো জিনিসটা যে আবেদন আমরা করলাম সব জিনিসগুলো দেখাচ্ছে। দেখানোর পরে এখানে আমাদেরকে বলেছে আপলোড কি, ফটো অবলিক সিগনেচার, এবং ফটো দিয়ে আপনি আপলোড করবেন। এখানে দেওয়াই আছে সার্কুলার, এখানে কি দেওয়া আছে, 300 বাই 300 পিক্সেলের কি থাকবে ফটো, আর হলো সিগনেচার কত বলছে 300 বাই 80 পিক্সেলের সিগনেচার। আর ফরম্যাট কি হবে, জেপিজি, মনে আছে জেপিজি ফরম্যাট, ফটোশপ দ্বারা কোথায় মনে আছে। তাহলে এখন আমাকে ঋতুর ছবিটাকে কি করতে হবে, ওই মাপে কাটতে হবে। তাহলে ঋতুর ছবিটা আমরা কিভাবে নিব, কম্পিউটারে আমি আমাকে পাঠাচ্ছি এই যে ছবিটা। এখন এই ছবিটাকে আমরা কি করতে পারবো, ডাউনলোড করব বা ক্রপ করবো। এখানে ক্লিক করে দিলে ছবিটা বড় হয়ে যাবে। এরপরে আমি এটাকে একটু কাটবো। কাটার জন্য যে স্ক্রিনশটের একটা সফটওয়্যার আছে, যেটার নাম হলো এই যে পাতার মতো দেখা আছে না, এখানে ক্লিক দিয়ে আমি এটা স্ক্রিনশট নেবো। আরেকটা জিনিস হলো হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো আপনি নেবেন ডাউনলোড করবেন, সেটা কিন্তু ফটোশপে সাপোর্ট নেয় না। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমি কি করবো, স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে সেভে দিলাম। সেভে দেওয়ার পরে ডেস্কটপে ক্লিক দিলাম। এই যেখানে জেপিজি আছে না, কিন্তু হোয়াটসঅ্যাপের ছবিগুলো যখন ডাউনলোড করবেন তখন জেপিজি ফরম্যাট নেই, থাকবে না, অন্য ফরম্যাটে থাকে, যে কারণে ফটোশপে সেটা কি করে, সাপোর্ট নেয় না। এখন নেবে। এখন আমি যে ফটোশপ ক্লিক করলাম, এখন আমাদের ওটাকে কোথায় ডাউনলোড করছি, আমরা সেভ করছি ডেস্কটপে, যে ডেস্কটপ স্ক্রিনশট আকারে আছে, এখন ওপেন হবে। ওপেন হচ্ছে না, এখন এই ছবিটা তো বাঁকা হয়ে আছে, এটাকে সোজা করবো কিভাবে, হ্যাঁ রোটেট করবো। এখন রোটেট কোথায় পাবে, এখানে ফটোশপে নাই, এমএস ওয়ার্ডে রোটেট অপশন আছে, ফটোশপে রোটেট অপশনটা কোথায় পাবে, এখানে দেখেন ইমেজ আছে না, ইমেজ গিয়ে এখন দেখেন এখানে রোটেট লেখা আছে কোথায়, ওই যে রোটেট এন্ড ক্যানভাস। হ্যাঁ, এখানে 180 ডিগ্রি আছে, মানে একেবারে উল্টাই দেবে, এই পাশটার মাথা এই পাশে করে দেবে। তা আমাদের করতে হবে 90 ডিগ্রি CCW, এটা মেবি, ও সরি CCW না, এটা ভুল হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, আবার ওটা দিয়ে গেলাম, এইটা করতে হবে CW। এবার ঠিক আছে, ঠিক আছে না, সোজা হয়ে গেছে। এবার আমরা ছবিটাকে কাটবো। আর কাটার জন্য কোন টুল নেবো বলেন তো, ক্রপ টুল নেবো। এখন কাটতে যাই আবার এখানে দেখতেছি ভিতরে এই পাশে একটা কি আছে, পিন আছে। এই পিনটা তো খারাপ লাগবে, তাই না? তাহলে পিনটাকে আমরা রিমুভ করব। কিভাবে রিমুভ করবো, আমরা টুল শিখছি। এখান থেকে ক্লন স্টেপ টুল আছে, হ্যাঁ আছে, আপনার ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, ব্রাশ টুল দিয়েও মিশাইতে পারেন, এখন যেটা ভালো লাগে। আমি সাধারণত যেটা করি ক্লন স্টেপ টুল নিই। ক্লন স্টেপ টুলের সুবিধা হচ্ছে কি, আমি এখান থেকে এই জায়গার একটা স্ক্রিনশট নেব, এই জায়গাটা এরকম কালার করতে হতো না, তাহলে অল্টার চেপে ধরে জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিলাম, এখানে ক্লিক করে দিলে চলে যাবে। তো এখানে অপাসিটি কমাই দেওয়া আছে, এখানে তো আমরা 100% লাগবে। তাহলে কি করবে, এটা 100 করে দেবেন, অপাসিটি এবং ফ্লো যদি কম থাকে, তারপরে কি করবেন, অল্টার চেপে ধরে একটা স্ক্রিনশট দেবেন। এটা তো জানেন নাকি, ব্রাশ সাইজটা একটু ছোট করে নেবেন, দেখেন এই বিষয় বোঝা গেছে, আছে শেষ, এটা ফিনিশ হয়ে গেল। এখন আমি এটাকে কাটবো। আর কাটার জন্য কোন টুলটা নেব, এটা ফটোশপ তুমি শিখছো, শিখে নেই। আচ্ছা, যখন শিখবেন তখন এটা পারবেন। এটা এখন যারা শিখছে তারা বুঝছে কি করছে। আচ্ছা, তো এরপরে আমরা কোথায় যাবো, ক্রপ টুলে যাবো। কোথায়, ক্রপ টুলে গেলে এখানে কি মাপ দেওয়া আছে, এটা কি ইঞ্চি মাপ আছে,
আর এখানে আমার এখানে আমাদের কি চাইছে, পিক্সেল এখানে আমাদের চাইছে কি পিক্সেল। কত পিক্সেল? 300 300 বাই 300 পিক্সেল। তাহলে আমাদের কি করতে হবে, ওইটা পিক্সেল করতে হবে। তাহলে ফটোশপে গেলাম, তাহলে এই ইঞ্চির এখানে যেমন উইথ এখানে রাইট বাটন চাপ দিন। কোন বাটন? তাহলে আমার যেটা চাইছে পিক্সেল করে নেব, এটা রাইট বাটন চাপ দিয়ে পিক্সেল। তাহলে উইথ কত ইঞ্চি? এখানে 300 দিয়ে দিবেন। আর হাইট কত? 300 দিয়ে দিবেন। ক্লিয়ার? ঠিক আছে। তার রেজুলেশন কিন্তু আমরা এখানে 300 রাখবো না, কত রাখবো? 150। হ্যাঁ, কমাই কেন দেবো? কারণ এই যে ছবিটা যেটা বলছে, এই ছবিটা কত কেবাইটের মধ্যে হতে হবে? 100 কিলোবাইটের মধ্যে হবে। ঠিক আছে। যদি 100 কিলোবাইটের 1 কিলোবাইট বেশি হয়, 101 হয়, তাহলে কিন্তু এখানে সাপোর্ট নিবে না। ঠিক আছে। আর হাই রেজুলেশন যখন 300 দেবেন, তখন এটা কিলোবাইট মানে অনেক বেশি হয়ে যাবে, এমবি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এটা 150 করে দেবো। 150 দিয়েও যদি না হয়, তখন আমরা কি করব, 100 করে দেবো। ক্লিয়ার? তো সাধারণত 150টায় রাখাটাই বেস্ট, নাহলে আবার 100 দিলে আবার ছবিটা ভালো দেখাবে না, বোঝা যাবে না। তো এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে কনে কনে টান দিব। এই যে সিলেকশনটা তৈরি হচ্ছে, এইটা হলো 300 বাই 300। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, যতটুকু নেবেন এতটুকুই আমি নিব, কারণ এখানে চেহারাটাই মুখ্য বিষয়। কথাটাকে একটু নিচে নামাবো, দেন ঠিক আছে। এরপরে আমরা এটাকে কি করব, সেভ করব। কোথায় করব? সেভ। তাহলে ফাইলে যাব, ফাইল থেকে যাব কোথায়? এখন যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলে যে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটা তো পারবেন নাকি? তো হলো ব্যাকগ্রাউন্ড যেহেতু চাই নাই, তাহলে আমরা কি করবো এখন, সেভে। কোথায় যাবো? সেভ। তারপরে কোথায় ক্লিক দেবো? নেক্সট। তারপরে এখানে ফাইলটার একটা নাম দিব। হ্যাঁ, ঋতু নাকি? RITU ঋতু। কি লিখছেন এটা? হয় কি লিখলাম? রুফু। ঋতু হয়েছে RITU ঋতু। ঠিক আছে। ঋতু 1 দিলাম, দিয়ে সেভ। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস, যখন জেপিজি দেবেন আরেকটা অপশন আসবে। এখানে যদি মিডিয়াম থাকে, আপনি মিডিয়ামটা রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আমার আরেকটু কমাইতে হবে, এটা কমাই লো করে দিতে পারেন। তো আমরা সাধারণত মিডিয়ামটাই রাখবো। এখানে যে KBPS দেখাচ্ছে, ওকে স্যার দিন। এখন আমরা দেখি যে ঋতু যে আমাদের 100 কিলোবাইটের মধ্যে আছে কিনা। ঠিক আছে। এটা কিভাবে দেখব? ঠিক আছে। এটা দেখার জন্য যে ঋতু ফাইলটা সেভ করছে না, এটার উপরে মাউস পয়েন্টার রাখো। এর মাউস পয়েন্টার রাখলাম, দেখেন তো কত কিলোবাইট আছে? 20.6 কিলোবাইট। তার মানে 100 কিলোবাইটের নিচে আছে। তো কি, তার মানে আমরা রেজুলেশন আরো বাড়াই দিতে পারবো। ক্লিয়ার? কারণ আমার 100 কিলোবাইটের মধ্যেই ছবিটা লাগবে। এতটুকু বুঝছেন কিনা? এখন আমাদের তো এখানে আরেকটা জিনিস বলছে, এটা ছবিটা তো আমি করে নিলাম। এখন বলছে কি, সিগনেচার আপলোড। এটা আবার কত বলছে? 300 বাই 80। তাহলে আমাকে ওই ছবির মতো এটাও কাটতে হবে। তাহলে ছবি তো আমার ক্লিয়ার। এখন আমার ঋতু সিগনেচার একটা নিতে হবে, ওইটার ছবি তুলে আবার কম্পিউটারে আনতে হবে। এখন যে কোনোভাবেই তুমি আনতে পারো, ডাটা দিয়েও লাগাই আনতে পারো। ঠিক আছে। তো এখন আমার এই ছবিটা আমাকে করতে হবে। আচ্ছা, আমরা দেখি কারো একটা সিগনেচার যদি পাওয়া যায়। আচ্ছা, দেখি সিগনেচার। এই যে এখানে একটা সিগনেচার আমি পাইলাম, এটা বের করি। হ্যাঁ, এই যে সিগনেচার চলে আসছে। তো এই সিগনেচারটা কোন মাপে লাগবে আমাদের? 300 বাই 80। ক্লিয়ার? তাহলে এখানে 300 বাই 300 আছে, তাহলে এটাকে 180 করে দিলাম। হ্যাঁ, আর রেজুলেশন যেটা সেটা থাকলো, মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট সিলেক্ট করলাম। বোঝা গেছে? দেন আমরা কি করবো, এটাকে কাট করবো। টিক মার্কে দিয়ে দিলাম, কাট হয়ে গেল। এরপর এটাও তো সেভ করতে হবে না? তাহলে ফাইল দিয়ে কোথায়? সেভ এস ডেস্কটপ। তাহলে এখানে আমরা এটারও একটা নাম দেবো, ঋতু। এটা তো আছে ঋতু 1, এটাকে আমরা দেবো ঋতু 2 দেবো। 1 নাম দিয়ে কিন্তু আর হবে না। ঠিক আছে। ঋতু 2 দিয়ে সেভ। আবার কি করবো? ওকে। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের আবেদন করার আগে ছবি এবং সিগনেচারটা অবশ্যই কেটে রাখবেন, নাহলে সময় লস নেবে। ঠিক আছে। অথবা তোমার কম্পিউটারে তুমি একটা সিগনেচার 300 বাই 300, 300 বাই 80 আর ছবি 300 বাই 300 এটা রাখি দিন সেভ করে। তাহলে ভবিষ্যতে আর এটা বারবার করতে হবে না। আর মানুষ যদি আপনি যদি দোকান দেন, ঠিক আছে, তো আপনাকে এই কষ্টগুলো করতে হবে। ঠিক আছে। তাহলে এটা যদি তোমার মোবাইলে থাকে,
এই কাজ, এই জিনিসগুলো সিগনেচার আর ছবি যদি তোমার মোবাইলে থাকে যায়, তাহলে আর কার কাছে যাওয়ার দরকার আছে? তুমি মোবাইল দিয়েই আবেদনটা করতে পারবে। ক্লিয়ার? তো এখন আমাদের যেটা হলো, এটা আপলোড করতে হবে। কি করতে হবে? ওই যে দেখা আছে যে চুজ ফাইল, আপলোড, চেঞ্জ ফটো, চুজ ফাইল, এখানে ক্লিক দেবো। ক্লিক দিলে দেখেন ওপেন ডায়লগ বক্স চলে আসলো না? এখন আমার কোনটা ছবি বলেন তো? ডেস্কটপে ক্লিক করে এসে দেখেন চলে আসছে না? সাপোর্ট নিছে। কিন্তু এটা যদি 100 কিলোবাইটের বেশি হইতো তাহলে এই জায়গায় সাপোর্ট নিত না, বলতো যে আপনার ছবি ঠিক করেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনি যদি মনে করেন যে ফটোশপ না পান, আপনি চাইলে এই যেখানে ওদের একটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও আপনি সাইজ করে নিতে পারবেন। অনেক ফটোশপ কাজ জানেন না বা ফটোশপ শিখে নেই, তারা কি করবে? তারা এই লিঙ্কে ঢুকে ছবিটা সাইজ করে নিতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে আর সিগনেচার দেবো, তাহলে সিগনেচার কোডটা যেটা বাস, বুঝছে? এরপরে আমরা আবার ডিক্লেয়ার করলাম যে হ্যাঁ এগুলো সব তথ্য ঠিক আছে, এটা আমারই ছবি, আমারই সিগনেচার, যদিও না। তারপরে কি করবো? ওকে, সিগনেচার একজন, ছবি একজন। এবার হচ্ছে ফাইনালি আমাকে দেখাচ্ছে যে এই এরকম। ঠিক আছে? এই যে ফাইনালি আমরা সাবমিট দিয়ে দিছি। আমাদের এখন হলো মেইন কাজটা। আপনি আবেদন করলেন কষ্ট করিয়া, কিন্তু যদি টাকা না পাঠান তাহলে কিন্তু আপনার আবেদনটা বেকার হয়ে যাবে। তাহলে টাকা পাঠানোর জন্য কয় টাকা নেবে সার্কুলারটা আপনার একটু দেখি কিভাবে আবেদন, সার্কুলার টাকা কিভাবে পাঠাইতে হবে এখানে কিন্তু দেওয়াই আছে ফরম্যাট। আর এই টাকাটা পাঠাইতে হবে তোমাকে টেলিটক সিমের মাধ্যমে। কার মাধ্যমে? তার মানে তোমার একটা টেলিটক সিম থাকতে হবে। টেলিটক যদি সিম না থাকে, হ্যাঁ তুমি যে কোনো ভাই ব্রাদার যার আছে তার মাধ্যমে আগে, তাহলে টেলিটক সিমে তোমাকে টাকা ভরাইতে হবে। এখন কত টাকা ভরাইতে হবে, কত টাকা পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এখানে একটু টাকাটা দেখি কয় টাকা নেবে। আমাদের সার্কুলারটাতে আমরা যদি দেখি তাহলে আমরা নিচের দিকে আছে কয় টাকা নেবে? 112 টাকা। তাহলে 112 টাকা, অবশ্যই তোমার 115 টাকা টেলিটক সিমের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? নোট নাকি? আচ্ছা, এটা অবশ্য সব নেই, এটার নাম্বার দেওয়া আছে কোনো 2 নং ক্রমিক পদের জন্য। 2 নাম্বারটা, আমরা তো 2 নাম্বারটা করছি। 2 নাম্বারটার জন্য দিতে হবে মাত্র কত? 50 টাকা। 50 টাকা। আর ফি দিতে হবে 6 টাকা। তার মানে তোমার টেলিটক সিমে 56 টাকা থাকলেই হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এটা করব। এরপরে আমাদেরকে মেসেজ পাঠাইতে হবে, এখানেও দেওয়া আছে। আপনি যে আবেদন করলেন এখানেও দেওয়া আছে। ফার্স্ট মেসেজ পাঠাতে হবে, মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এটা। ঠিক আছে? DIVRAJ, তারপরে কি দিতে হবে? তারপরে দিতে হবে ইউজার আইডি। ইউজার আইডি কোনটা? ওই যে আপনি যে আবেদন করলেন এইটা আপনার ইউজার আইডি। এখানেও থাকে, আবার এইখানে মাথার উপরেও থাকে, এখানে নাই। আচ্ছা যাক, তাহলে এখানে নিলাম, এটা দেবো ইউজার আইডি। এরপরে আপনি কি করবেন? সেন্ড করবেন। কি দিয়ে? 16222 দিয়ে। এটা সাধারণত সব চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে এটা। এরপরে যখন এটা দিয়ে যখন মেসেজটা সেন্ড করবেন তখন কিন্তু টাকা কাটবে না, তখন একটা রিপ্লাই মেসেজ দিবে। কি রিপ্লাই মেসেজ দিবে? তখন আপনাকে তারা একটা পিন নাম্বার দেবে, এরকম এই যে পিন নাম্বার। এখন এই যে পিন নাম্বারটা এই যে বলছে এখানে বলছে যে রিটার্ন এ পিন, 8 ডিজিটের একটা পিন নাম্বার দেবে, যেটা দেখতে হবে এর